প্রিয় দর্শক, আমি আখি ভদ্র আছি ইশতেহারে। এসেছি জনতার কথা বলতে, জনতার হয়ে প্রশ্ন করতে। এখন থেকে সপ্তাহে অন্তত একবার চেষ্টা করব আপনাদের সাথে জনতা এক্সপ্রেসে চড়ে জিজ্ঞাসার গন্তব্যে পৌঁছাতে। জনতা এক্সপ্রেসের আজকে প্রথম পর্ব, আর এই প্রথম পর্বে জনতা এক্সপ্রেসের প্রথম কামরার প্রথম সিটে আমাদেরই সহযাত্রী, লেখক এবং অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক আছেন আমাদের সঙ্গে। আরিফ জেপ্তিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এই নিমন্ত্রণ করার জন্য, প্রথম গাড়িতে প্রথম সিটে বসে প্রথম যাত্রায় রওনা করার জন্য। আমরা খুব কঠিন একটা প্রশ্ন আপনাকে আসলে করব এখন, মানে আমার কাছে তো অন্তত এটা খুব কঠিন প্রশ্নই বটে। সেটি হচ্ছে, এই মুহূর্তে কেমন আছেন? এই মুহূর্তে ভালো আছি, খুবই আনন্দে আছি, এবং দেশের যে পরিস্থিতি, নিত্য নতুন ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে, এটা দেখে বেশ মজাই পাচ্ছি বলা যেতে পারে। আচ্ছা, মজা পাচ্ছেন? আমার প্রশ্নটা আসলে সেটাই, যে অনেকে বলে যে দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকি না। তো আপনি আসলে ভালো আছেন কিনা সেটা এজন্যই বলছিলাম যে খুব কঠিন প্রশ্ন। যে দেশ ভালো না সেটা ঠিক আছে, কিন্তু দেশ ভালো না হলেও আমাদেরকে ভালো থাকতে হবে। কারণ আমি বিপরীত ভাবে দেখি, আমরা যদি ভালো না থাকি, ভালো থাকার চেষ্টা না করি এবং আশাবাদী না থাকি, এই দেশ আরো গাড্ডায় পড়ে যাবে, আরো বিপদে পড়ে যাবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সরকার আছেন, মানে আজকে আমরা যে মুহূর্তে এটা রেকর্ড করছি, এর চেয়ে মনে করেন যে অযোগ্য, অদক্ষ, হিংস্র ধরনের সরকার বাংলাদেশের ইতিহাসে আগেও কখনো এসেছে কিনা জানি না। আমাদের তো হাজার বছরের ইতিহাস, হয়তো পাল সেনগুপ্তের সময়, মৌর্য গুপ্তের সময় হয়তো থাকতে পারে, বাট নিকট অতীতে তো দেখিনি। কিন্তু তারপরেও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে সংগ্রামটা, যে শাশ্বত বাংলার স্বপ্ন, যে সুখী শান্তিপূর্ণ বাংলাদেশ দেখার যে চেষ্টাটা, সেটার মধ্য থেকে হতাশ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। খুবই সুন্দর করে বলেছেন যে হতাশ হওয়ার সুযোগ নেই। আসলে হতাশ আমরা হতেও চাই না, খুবই আশাবাদী। আমি আজকে মূলত চেষ্টা করব এই জনতা এক্সপ্রেসে চড়ে তারেক রহমানের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলতে, প্রশ্ন করতে। অনেকের মতো, মানে আমার মতন স্বাভাবিক বা সাধারণ জনগণ যারা, তাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে তারেক রহমানের রাজনীতি নিয়ে। চেষ্টা করবো আপনার সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আমার খুব জানতে ইচ্ছে করে, তারেক রহমানের দেশে আসা নিয়ে বেশ একটা জল্পনা কল্পনা ছিল। তিনি আসছেন নাকি আসছেন না, তিনি কি আসবেন নাকি আসবেন না, এ ধরনের অনেক জল্পনা কল্পনার মধ্যে তিনি এলেন। ভীষণ একটা ল্যাভিশ ওয়েলকাম তাকে দিল বাংলাদেশের মানুষ, বা বাংলাদেশ, বা আমরা দেখলাম মিডিয়াতে তাকে ভীষণ এক্সপোজার দেওয়া হলো। এবং তারেক রহমান দেশে ফিরে ভীষণ ব্যস্ততার মধ্যেই তার সময় কাটছে, তুমুল ব্যস্ত। তার এই রাজনৈতিক তৎপরতা আপনি আসলে কিভাবে উপভোগ করছেন, কেমন উপভোগ করছেন? উপভোগ করার কিছু নেই, উনি একটা দলের প্রধান, মানে দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থা থেকে তিনি যদিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, কিন্তু তিনি মূল দলীয় প্রধান হিসেবে কাজ করে যাচ্ছেন। তার দেশে আসাটা 5 আগস্টের পর পরিবর্তনের পরে খুবই প্রত্যাশিত ছিল, স্বাভাবিক একটা বিষয় ছিল। মুশকিলটা যেটা ছিল, যেটা তিনি নিজেও বলেছেন, যে তার দেশে ফেরাটা আসলে সেই সিদ্ধান্ত নেওয়ার মতো স্বাধীনতা তার ছিল না, বা এখনো তার সেই মুভমেন্টের স্বাধীনতা নাই। কারণ এইসব জিনিস আসলে অনেকগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা চাইলেই একটা দল তার রাজনৈতিক প্রধানকে ডেকে নিয়ে আসতে পারে না। নিরাপত্তার একটা ইস্যু আছে, সেনাবাহিনীর সাথে তার দীর্ঘদিনের একটা টানাপোড়েন আছে। আপনারা জানেন যে তিনি যখন বাংলাদেশ ছেড়ে যান, তখন তিনি এক ধরনের মুচলেখা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না, এবং প্রবল ভাবে তিনি নির্যাতিত হয়েছিলেন 111 সরকারের সেনাবাহিনী দ্বারা। সেটা একটা আছে। তারপর আমরা জানি যে আমাদের যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা বাংলাদেশে খেলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে তার ইমেজ ভালো না। ভারতের সাথে তো অবভিয়াসলি তার একটা টানাপোড়েন আছেই, সেটা 10টা অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন কারণ, সরাসরি ভারতের সাথে একটা টেনশন আছে। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি দেখে থাকেন, তখন যে ক্লিপ তো না, উইকিলিক্স এর যে ডকুমেন্ট গুলা লিক হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব তার ব্যাপারে যেগুলা, সেটা খুব সুশীল শোভন বলা যেতে পারে না। সো আন্তর্জাতিক প্লেয়ার এবং আভ্যন্তরীণ প্লেয়ারের বাইরে আছে ধরেন জামাত এবং অন্যান্য ধরেন যে ফোর্স যারা ক্ষমতায় আছে, থাকতে চায় বা আসতে চায়, তাদের মাধ্যমেও কিন্তু তারেক রহমানের নিরাপত্তার একটা বিরাট ঝুঁকি ছিল। তো শেষ পর্যন্ত আমার ধারণা যে এই জিনিসগুলো তিনি কোনো না কোনো ভাবে ম্যানেজ করেছেন, কোনো একটা জায়গায় একটা ম্যানেজ হয়েছে আর কি। সে ম্যানেজ হওয়ার ফলশ্রুতিতে তিনি দেশে এসেছেন, বেশ দেরিতে এসেছেন, এবং এই দেরিতে আসার যখন উনি এসেছেন, বাংলাদেশ ততক্ষণে অলরেডি নির্বাচনী একটা ট্রেনে উঠে পড়েছে। তো দলীয় প্রধান হিসাবে, এবং এই মুহূর্তে কার্যকর যেহেতু আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিবে না,
বিএনপি হচ্ছে প্রধান দল, তো সেই দলের প্রধান হিসাবে তার এই ছোটাছুটিটা খুব একটা অস্বাভাবিক নয়, সেটাই করার কথা। আহ, আহ, সেটা যেমন একদিকে ঠিক, তার তার মধ্যে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি খুব সহজভাবে বা ছোট্ট করে যদি আমি মানে আলোচনাকে সংক্ষিপ্তও করতে চাই শুরুতেই, গণভোট নিয়ে একটা তোলপাড়, আপনি বললেন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, এই যে গণভোট ভোট নিয়ে, গণভোটের হ্যাঁ ভোট না ভোট নিয়ে একটা বেশ তোলপাড় বাংলাদেশে এখন এই মুহূর্তে চলছে। এই যে ব্যস্ততা আমাদের এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ব্যস্ততা, সেটা একদমই চোখে পড়ার মতন। বিএনপি গণভোট নিয়ে একদম চুপ ছিল শুরু থেকে, তারেক রহমানও আসলেন, তিনি এ বিষয়ে কোনো কথা বললেন না, কিন্তু আমরা দেখলাম খুবই সম্প্রতি তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালালেন, এবং সেটিও ঘটলো সাদিক কায়েমের অনেকটা হুমকি ধামকির পর। দেখলাম তারেক রহমানও এ বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন এবং হ্যাঁ ভোটের পক্ষে তিনি ভোট চাইতে শুরু করলেন। এতদিন চুপ ছিলেন, সাদেক কায়েমের হুমকি ধামকির পর তারেক রহমান কথা বলতে শুরু করলেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন আসলে? আর কেন সাদিক কায়ুমের হুমকির জন্য তারেক রহমান বলেছেন বলে আমার কাছে মনে হয় না। এই জিনিসটা হচ্ছে কি, এই গণভোটের পক্ষে ঘোষণা দিয়ে যে দুটো দল না, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং এটা হচ্ছে জাতীয় পার্টি, তারা এটা চায় না। এবং বিএনপি শুরু থেকে যে আচরণটা তারা করেছে, তারা বুঝাই গেছে যে এই গণভোটের এই পুরো প্রসেসটার সাথে তারা একমত না। মানে যারা একটু রাজনীতি সচেতন লোকজন আছেন তারা সকলেই জানেন যে কোনো প্রস্তাব আগে জাতীয় সংসদে উঠবে, সেখানে পাশ হবে, এবং যদি রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন করতে হয় তাহলে সেটা গণভোটের মাধ্যমে এন্ডোর্স করতে হয়। এই প্রথমবার দেখা যাচ্ছে এনজিওবাদী সরকার যেটা আছে, তারা যেহেতু তারা রাজনীতি নিয়ে কেয়ার করে না, বা ওই বুদ্ধিও তাদের কতটুকু আছে আমার বেশ সন্দেহ আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তারা প্রথমে গণভোট করে গলায় একটা বাধ্যবাধকতা করে এখানে দিতে চাচ্ছে যে এই সংসদের কাছে। বিএনপি প্রথম থেকে এটাকে কিন্তু ওইভাবে গা ছাড়া ছিল, করেন, এবং অনেক কিছু প্রশ্নে বিএনপি মৌলিক দ্বিমত পোষণ করেছে, এবং আমার কাছে মনে হচ্ছে অনেক যৌক্তিক দ্বিমত তারা পোষণ করেছেন অনেকগুলো বিষয়ে। আর কিছু আছে ধরেন একেবারে তাদের ব্যক্তি স্বার্থের জায়গা থেকে তারা করেছেন, যেমন ধরেন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা তো মানে তারেক রহমান বা এটা বিএনপি আওয়ামী লীগের বাইরে অন্য রাজনৈতিক দলে এই টেনশনটা নাই। সো এই জায়গাটা তারা আসলে এটাকে কেয়ার করেন নাই। শেষ পর্যন্ত তারা দেখেছেন যে যদি এইগুলো একটু মানামানির মধ্য দিয়ে না যায় তাহলে হয়তো নির্বাচনটাই হবে না, কি দরকার নির্বাচন হলে ক্ষমতায় আসবো। সুতরাং তারা এগুলোকে একটু মেনে নিয়েছেন, বাট এটার পক্ষেও না বিপক্ষেও না, তারা স্বাক্ষর করেছেন, কিন্তু স্বাক্ষর করা মানে তারা এন্ডোর্স করেছেন। এখন হা দিলে দাও না দিলে নাই, তারা তো মন থেকে চায় না এটাকে, এই যে একটা না হোক হা হোক। এখন যে জিনিসটা হচ্ছে, যেহেতু তারা একেবারেই এটা নিয়ে কথা বলছেন না, আমার ধারণা যে ডক্টর ইউনূসের যে সরকার এবং উপদেষ্টারা আছেন এবং অন্যান্য প্লেয়ার যারা আছেন, মানে বিশেষ করে ওয়াকার ইউনূসের এই টিমটা, তাদের হয়তো একটা মেসেজ গিয়েছে যে আপনি একেবারে যদি না বলেন তাহলে হবে না, বলতে হবে। তো উনিও কিন্তু অনেকটা দায়সারা গোছের বলেছেন আমার কাছে মনে হচ্ছে, এবং বিএনপির তৃণমূলে আমি যতটুকু জানি তারা এটা নিয়ে সিরিয়াস না, মানে দিলে হ্যাঁ দিলে দাও, না দিলে না দাও, আগে আমাদেরকে ক্ষমতা দাও, এই হচ্ছে গিয়ে তাদের টার্গেট। আপনি বলছিলেন যে সাদিক কায়েমের বক্তব্যের কারণে বা হুমকি ধামকির কারণে তারেক রহমান এমন কথা বলছেন বলে আপনি মনে করেন না। সেটা হলেই আমরাও বোধহয় একটু আমাদের ভালোই লাগবে, বিষয়টা খারাপ লাগার কথা না। কিন্তু আপনি কি সাদিক কায়েমের বক্তব্য শুনেছেন? তিনি বলেছিলেন যে আহ, শেখ হাসিনাকে যেভাবে লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সেভাবে আপনাদেরও ডিল করব। এবং এই এরকম একটি বক্তব্যের পরে তারেক রহমানের হ্যাঁ ভোটের পক্ষে রায় চাওয়া, আপনি কি মনে করেন তারেক রহমান বা বিএনপি শিবিরকে একটু ভয় পাচ্ছে? না, বিএনপি মোটেও শিবিরকে এবং জামাতকে ভয় পায় না। এটা এক ধরনের কাকতালীয় বিষয়। আপনি দেখবেন যে শিবিরের যত অ্যাক্টিভিস্ট আছে, হ্যাঁ, সেটা সাদিক কায়েম বলেন বা এই নাহিদ সার্জিস, তারপরে কি যেন আর একজন আছে আমাদের নাসির পাটোয়ারি, এবং এরা যারা আছে তারা সকলেই কিন্তু খুব মাথা মানে বেঁধে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। তারা শুরু থেকে করছে, কেন করছে এটা তাদের আনন্দ। হ্যাঁ জিতলেও বা না জিতলেও তাদের খুব একটা মানে শিবিরের স্ট্রিক্ট ডাইরেক্টলি যদি শিবিরের কথা বলি, জামাতের কথা বলি, তাদের যে খুব একটা মহা উদ্ধার হয়ে যাবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু তারা এই ক্যাম্পেইনটা আছে ওই এক ধরনের স্যাটিসফ্যাকশনটা পাইতে যাচ্ছে। আপনি দেখেন যে হ্যাঁ, যে জামাতের যে সংগঠনটা আছে, আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জামাতের যে সংগঠনটা আছে এনসিপি নামে, তাদের যে অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠন সারা বাংলাদেশে
হা ভোটের প্রচার করে বেড়াচ্ছে। তারা নিজেদেরকে একটা রাজনৈতিক দল দাবি করে, তারা কোথায় সারা বাংলাদেশের শাপলাকলি বা তাদের দলীয় এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার যে সুযোগটা সেটা বাদ দিয়ে তারা হা ভোট নিয়ে অনেক বেশি সিরিয়াস। সো জামাত তার বিভিন্ন সেক্টরকে বিভিন্ন কাজে লাগিয়েছে, এনসিপি কে দায়িত্ব দেওয়া হয়েছে হা ভোট নিয়ে ক্যাম্পেইন করতে, ওরা করছে। কিন্তু একই সাথে যারা আমাদের জাতীয় এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার, যারা এই এনজিও বাদী সরকারকে এখানে বসিয়েছেন এবং চালাচ্ছেন, তাদের একটা সিগন্যাল হয়তো তারেক রহমানের কাছে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এটা নিয়ে একেবারে কথা বলছেন না, এটা তো হতে পারে না, এটা আমরা মানবো না। সো আপনি যদি বলেন, আমি মনে করি না যে তারেক রহমান শিবিরকে বা সাদিক কাইয়ুমকে বা এদের কাউকে ভয় পান, কিন্তু অবভিয়াসলি যারা রাষ্ট্র কিভাবে চলবে এবং সরকারে কে আসবে না আসবে এইসব সিদ্ধান্তের জায়গায় থাকেন, যাদের মুখ হচ্ছে ধরেন ওয়াকার ইউনুস, এদেরকে তো অবশ্যই একটু গুনতে হয়। যে গোনার কারণে তারেক রহমান দেশেই ফিরতে পারলেন না, তার মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকার সাথে ছুটে আসতে পারলে না, সেই শক্তিটা একটা বড় শক্তি, সেটাকে মানতে হবে। তো সেটাকে যদি মেনেও নেই, আমরা যদি ধরে নেই বা যেটা দেখছি ভোটের ময়দানে জামাতের সঙ্গে বিএনপির একটা লড়াই আছে, এটা থাকাটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগের অবর্তমানে আমরা সবাই জানি যে প্রধান দুটি দল যারা নির্বাচনে অংশ নিচ্ছে, জামাত এবং বিএনপি। কিন্তু আবার অনেকে অন্যভাবে বলছেন যে এগুলো আসলে সাজানো, এই প্রতিদ্বন্দ্বিতা কিংবা এই লড়াই একটু মেকি লাগছে তাদের কাছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? মানে একই সাথে যদিও আমি বলছি যে তারা কি ভয় পাচ্ছে শিবিরকে, আপনি বলছেন না ভয় পাচ্ছে না, তাহলে সাধারণ মানুষের ওই অ্যাজাম্পশনটা আসলে আপনি কিভাবে দেখেন যে এই আমি লড়াই উড়িয়ে দিচ্ছে না, আসলে মেকি? আমি উড়িয়ে দিচ্ছি না, এটা তো আসলে এক ধরনের আমি এবং ডামির নির্বাচন হচ্ছে, যেটাকে আগের নির্বাচনটাকে যেরকম আমি এবং ডামি বলা হয়। আওয়ামী লীগ কি করলো, যে আওয়ামী লীগ কিছু লোকজনকে, তাদের লোকজনকে নৌকা দিল এবং তাদের বাকিদেরকে বললো যে তোরা নৌকা বাদ দিয়ে জাহাজ, উড়োজাহাজ, ট্রাক, বাস, যে কোনো মার্কা নিয়ে দাঁড়িয়ে যায়। কারণটা কি? না হলে লোকজন নির্বাচনে আসবে না। তো এখনো এইটা তো তাই হয়েছে। এখানেও ধরেন বিএনপি জামাত তো একটা জোট, তারাই তাদের মধ্য দিয়ে এক ধরনের কম্পিটিশন করছেন। যদিও তৃণমূলে এটা উত্তেজনাটা অনেক বেশি হচ্ছে, এবং আমার ধারণা যারা এই মানে ভিডিওটা এখন দেখবেন, তাদের অনেকে কমেন্টে দ্বিমত পোষণ করবেন যে না, এরা আসলে খুব সিরিয়াসলি ফাইট করছে। আমি এটা মনে করি না। বাংলাদেশের সুবিধাটা কিছু, বাংলাদেশের সাধারণ মানুষ খুব সহজ সরল। তাদেরকে যখন আপনি বলবেন যে এই 5ই আগস্টের আন্দোলনের সময় আপনি যখন বলবেন যে এটার পিছনে এবি পার্টি আছে, জামাত আছে, তারা এটা কখনোই বিশ্বাস করবে না, তারা জান পরাণ দিবে। এবং পরবর্তীতে যখন জামাতের অ্যাক্টিভিস্ট বলবে যে শুধু দেয়াল লিখন এবং কি শিল্পী সত্তা প্রকাশ করার জন্য 5.5 লাখ টাকার কালি দিয়েছি শুধু শাহবাগ টু শহীদ মিনারে আঁকানোর জন্য, তখন আমরা মাথা চুলকায় বলবো, ও আমরা তো ভেবেছিলাম বিপ্লবী শিল্পীরা বোধহয় নিজস্ব উদ্যোগে করিয়াছে। এটা যে একবারে প্রফেশনাল আর্টিস্ট দিয়ে করা, ধরুন ব্যান্ড শিল্পীদেরকে নিয়ে যাওয়া, তাই না? ব্যান্ড শিল্পীদেরকে নিয়ে গিয়ে ওইখানের মধ্যে গান গাওয়া, এগুলো তো সব টাকা পয়সা দিয়ে হয়েছে। এবং এগুলা এবং সেটা এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে আসলে। না না, এটা এখন সমস্যাটা হচ্ছে কি, যখন এই কথাটা 24 সালে আমরা বলেছি, তখন আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলে গালি দেওয়া হয়েছে। কিন্তু এখন ধরেন আসে 26 সালের জানুয়ারিতে অনেকে বুঝতে পারবেন, তা একেবারে প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা আওয়ামী লীগেরও ইভেন্ট ম্যানেজমেন্ট করতো, সেই বিজ্ঞাপনী সংস্থার প্রধান টাকা ডিস্ট্রিবিউট করেছে। এগুলা তো মানে তখনই শোনা যাচ্ছিল, কিন্তু কাউকে বিশ্বাস করানো যায় না। তো এখনো একইভাবে আমরা যখন বলবো যে বিএনপি এবং জামাত মিলেমিশেই নির্বাচনটা করছে, বাট মানুষকে অনেক বেশি সম্পৃক্ত করার জন্য, উৎসাহিত করার জন্য তাদের মধ্যে বিরোধিতা, তো এটা অনেকে এটা বিশ্বাস করবেন না। কিন্তু নির্বাচন হওয়ার পরে যদি জিনিসটা জাতীয় সরকারের দিকে যায়, তখন তারা অনেকে বলবেন, ও আপনারা তো আগেই বলেছিলেন। আপনি খেয়াল করে দেখবেন, জামাতের আমির কিন্তু মাঝখানে তারেক রহমানের সাথে একবার দেখা করেছেন, গিয়েছিলেন গুলশান অফিসে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার জন্য। সেখানে বেরিয়ে বলেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আরো কথা বলবো। নিশ্চয়ই সেই বিষয়ে আমরা সবাই আসলে দেখেছি, তিনি খালেদা জিয়ার শোক বইতে মন্তব্য করেছেন, লিখেছেন, এবং সেসব কিছু আরো একটি গল্প বা আরো একটি চিত্র আমরা এখানে দেখতে পাই। তারেক রহমানকে আমরা দেখলাম বিভিন্ন জনসভায় জামায়াতের মুক্তিযুদ্ধকালীন বর্বরতার কথা তিনি বলছেন। তিনি বলছেন জামাতকে প্রয়োজনে ক্ষমাও চাইতে হবে। যদি বিএনপি সবসময় জামায়াতকে বিচার এবং ঐতিহাসিক যে সকল দায় তাদের বিরুদ্ধে আছে সেসব থেকে রক্ষা করার চেষ্টা করেছেন, এটাও আমরা দেখেছি অতীতে। ৭১ অপরাধের জন্য জামায়াত যদি ক্ষমা চায়, তাহলে জামায়াতকে পুনর্বাসনের জন্য কি বিএনপির ক্ষমা চাওয়া উচিত নয়?
না, কারণ বিএনপি জামাত তো একই জিনিস, একইভাবে তারা ভাবছে। তারা তো মানে কয়দিন আগেও তো তারা বলেছে যে আমরা একই মায়ের পেটের দুই ভাই, সো এক ভাই ক্ষমা চাইলে আরেক ভাইকে ক্ষমা চাইতে হবে কেন? সেটা কোনো মানে যুক্তির কথা না। তাদের পুনর্বাসনে আপনি যদি বলেন, রাজনীতিতে জামাত হচ্ছে একটা প্যারাসাইট টাইপের সংগঠন। তাদেরা কোনো না কোনো মানে ভর করে তাদেরকে, কি বলা যায় এটাকে, লতা পাতার মতো, তো এদের তো নিজস্ব কোনো স্টিম নাই। সো তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের আড়ালে তারা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় সবগুলো জাসদ করতো। এখনকার জামাতের যতগুলো দেখবেন এরা জাসদ ছাত্রলীগের নেতা ছিল, ইনফ্যাক্ট তাদের আমির সহ আপনি বড় বড় নেতা তো তারা তখন জাসদের ভিতরে ছিল। তারপরে তারা যখন একটু প্রকাশিত বিকশিত হতে পারলো এরশাদের সময়, দেখেন তারা কিন্তু আওয়ামী লীগের সাথে 86 এর নির্বাচনে গিয়েছে, বিএনপি যায় নাই কিন্তু, এবং তারা ওই তালের মধ্যে ছিল। তারপরে দেখছে ওই তাল দিয়ে তাদের লাভ হচ্ছে না, বিশেষ করে 92 সালে শহীদ জননী জাহানারা ইমাম। ও তারপরে যখন বিএনপি ক্ষমতা খালেদা জিয়া আসলো, ওরা কিন্তু ফাট করে খালেদা জিয়ার সাথে গিয়ে সরকার গঠনের সমর্থন দিল। তারপর আবার জাহানারা ইমামের আন্দোলন শুরু হয়ে গেল, তারা আবার দেখলো এখানে লাভ নেই, আবার ঘুরে এসে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। এই প্রসেসের মধ্যে দিয়ে তারা আছে। সুতরাং তাদেরকে কেউ আসলে ওইভাবে পুনর্বাসন করার দায় না নিলেও তারা কারো না কারো ঘাড়ে বসে বসে পুনর্বাসিত হয়েছে, এটা তো মানতেই হবে। আহ, আমরা যদি এবার তারেক রহমানের রাজনৈতিক না, দুঃখিত, নির্বাচনী ইশতেহারের দিকে একটু যাই। অনেকটা ইশতেহারের মতো করেই তিনি নিজের জনসভাগুলোতে তার বক্তব্য তুলে ধরছেন। অনেকটা ভিশনারি রাষ্ট্রনায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন নিজেকে। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তিনি নির্বাচনী ট্রাম্প কার্ড হিসেবে দেখছেন এই ফ্যামিলি কার্ডকে। আর 1 কোটি বেকারকে তিনি চাকরি দেবেন ক্ষমতা এলে, এই ধরনের নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী জনসভায় যখন মানুষ কথা বলে অনেক ধরনের কথা আসে আমরা জানি। কিন্তু তারেক রহমান যখন দেশে এলেন, তারেক রহমানকে যেভাবে আমরা দেখছি এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক মেগা প্রজেক্ট হাতে নেওয়া না নেওয়া, কিংবা তিনি বলছেন মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়, এই ধরনের অনেক কথা বলছেন এবং তার প্ল্যানের কথাগুলো বলছেন। সেসব আপনার কেমন লাগছে? এইসব প্ল্যান আসলে কতখানি সফল হবে? বা আমি তার সদিচ্ছা নিয়ে, তার মানে আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করছি না। আমার কাছে মনে হচ্ছে যে তিনি সদিচ্ছা প্রকাশ করছেন যে কিছু ভালো কাজ করার। মুশকিলটা তৈরি হচ্ছে কি, উনি প্রায় 17-18 বছর দেশে ছিলেন না। 18 বছর দেড় যুগ অনেক বড় সময়। এই সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছে তার অনেক কিছুর বিষয়ে তিনি অবগত না, অবহিত না। আমি তাকে এটার জন্য ব্লেম দেই না। দেশের বাইরে থেকে দেশের ভিতরের এই জিনিসগুলো ফিল করা হয়তো একটু চ্যালেঞ্জিং। দ্বিতীয় হচ্ছে সেই সময় তারা সুস্থ স্বাভাবিক রাজনীতি করতে পারেন নাই। তারা বিভিন্নভাবে মামলা হামলা ওইগুলো মোকাবেলা করতে গিয়ে তাদের সময় ধৈর্য চলে গেছে। তার হয়তো আগ্রহ আকাঙ্ক্ষা আছে, কিন্তু তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বা ওগুলো হয়তো লন্ডনে বসে বসে ভেবেছেন যে এগুলো দেশে করা যেতে পারে, এটা 18 বছর আগের বাস্তবতায় খুবই সঠিক ছিল হয়তো, কিন্তু 18 বছর পরের বাস্তবতা সেটা সঠিক নয়। মানে 18 বছর আগে উনি ভাবতেন যে খাম্বা পুঁততে হবে এবং খাম্বা পুঁতে রেখে দিলে পরবর্তী এক সময় এসে বিদ্যুৎটা দেওয়া যাবে। এখন যে মুশকিলটা হচ্ছে কি, উনি 18 বছর পরে এসে দেখতে পাচ্ছেন খাম্বা পুঁতা হয়ে গেছে, দেশে কিন্তু বিদ্যুতের কোনো ক্রাইসিস নাই। এটা মানতে হবে, আওয়ামী লীগ ওই জায়গায় চলে গেছে। এখন আমরা যদি বলি যে 18 বছর আগে আমি খাম্বা পুঁতে গিয়েছিলাম, এখন আমরা তার দিব, তাহলে ওইটা দাঁড়াবে না। একই ঘটনাগুলো ওনার বেশ কিছু প্রতিশ্রুতিতে আমি দেখছি। অনেকে অনেকবারে বলছেন যে এখন খাল তো ভাই কাটে না, কিন্তু ড্রেজিং করে, বা ওইগুলোতে যাচ্ছি না। খাল কাটাটা হচ্ছে জিয়াউর রহমানের একটা কর্মসূচি ছিল, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, ইটস এ মাস্টার স্ট্রোক। এটা খুব ভালো, কারণ হচ্ছে কি নির্বাচনে এখন পর্যন্ত মানুষ বুঝতে চায় যে আমার জন্য তুমি কি দিবা। যে কারণে ধরেন এনসিপি ফেল করতেছে বা করলো, ওরা সব শুরু থেকে একটা হবে জুলাই সনদ, একটা হবে জুলাই ঘোষণা, একটা হবে জুলাই খিচুড়ি, একটা হবে জুলাই বেগুন ভুনা। এইসব বলতে গিয়ে না লোকজন আর বুঝতে পারে না যে এটার মধ্যে আমি কোন জায়গায় আছি। জুলাই আন্দোলন করছি, হাসিনা তাড়াইছি, ঝামেলা শেষ, এখন একটু ভালোভাবে দেশ চালাও। মানুষ খুব সহজে বুঝে ভালোভাবে দেশ চালা, এটার জন্য আইন কানুন যা করার তোরা করবাই, আমার ঢুকাইস না গেল। যেমন ধরেন তারেক রহমানের এই যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, অলরেডি শেখ হাসিনা কিন্তু সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কের আন্ডারে এই কাজগুলো করছেন। এরও আগে ধরেন আপনি যদি বলেন জিয়াউর রহমানের সময়, আমি জানি না, খুব সম্ভবত ছিল, এবং পরবর্তীতে এরশাদের সময় ছিল কাবিখা কর্মসূচি, কাবজের বিনিময়ে খাদ্য। এটা আর একটু এক্সটেন্ড ছিল খালেদা জিয়ার সময়, কিন্তু পরবর্তীতে সোশ্যাল নেটওয়ার্কটাকে শেখ হাসিনা অনেক বড় আকারে তৈরি করেছেন। এটা তৈরি করার কারণ আছে। এটা তৈরি করার একটা কারণ হচ্ছে ওনার একটা ধারণা, আমার ধারণা যেটা, এবং আমি এটা বিশ্বাস করি যে লোকজনের পেটে যদি খাবার থাকে আমার বিরুদ্ধে আন্দোলন কম করবে, আমার রাষ্ট্রটা সরকার আমি বসে থাকলে, এবং তাই ছিল। কিন্তু
ইনফ্যাক্ট জুলাইয়ের এইটা যদি একটা ভিন্ন মাত্রায় না যেত, নির্বাচন আসতে যাচ্ছে 18-তে 23-এ, মানে মানুষের তো এত চেতবেদ ছিল না, যা এরাই থাকবে থাকবে, এই জায়গাটা ছিল। সোশ্যাল নেটওয়ার্ক, সিকিউরিটি নেটওয়ার্কের মাধ্যমে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আরো কি কি যেন প্রচুর ভাতা, কৃষকদেরকে স্বল্প মূল্যে সার সরবরাহ করা, বিদ্যুতে ভর্তুকি, এইভাবে গ্রামাঞ্চলে টাকার একটা সরবরাহ যদি আমরা বলি, সেই সরবরাহটা আওয়ামী লীগ করে যাচ্ছিল। এখন তারেক রহমান একই জিনিস নিয়ে এসেছেন, একটা প্রিন্টেড কার্ড দেখাচ্ছেন। আমি জানি না বিধবা ভাতার কার্ড ছিল কিনা, না এটা দেখাচ্ছেন। মৌলিক কোনো পরিবর্তন নাই, বাট নির্বাচনে এগুলো কাজে লাগে, মানে একটা মানুষ বুঝে ওকে। এবং বিএনপি যেভাবে বলছে, আমি দেখলাম যে ফেসবুকে বুঝে বলুক না বুঝে বলুক, তাদের তৃণমূলের লোকজন বলছে এই কার্ড এটিএম এ দিলে 20,000 টাকা বেরোবে। এটাও দেখছি আমি, বিএনপির এক নেতা বলছে। এটা নির্বাচনে হয়, এইভাবে লোকজনই বলে এবং সাধারণ লোকজন বিশ্বাস করে ভোট দেয় এবং পরে হয় না। কিন্তু তারেক রহমানের, আমি যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, একবার স্পেসিফিক উদাহরণ দিই ওনার পরিকল্পনার মুশকিলটা কোথায় দাঁড়াবে। যেমন উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, আমার ধারণা এটা এখানে এনএইচএস থেকে দেখে গিয়েছেন উনি, যে যদি আমাদের সরকারি হাসপাতালগুলোতে আপনার টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা গুলো যদি করতে কোনো কারণে ব্যর্থ হয়, সরকারি হাসপাতালের মেশিনের অপ্রতুলতা বা কিছু না থাকে, আপনি প্রাইভেটে করাবেন, সরকার এটার বিল দিয়ে দিবে। শুনতে কিন্তু চমৎকার, চমৎকার। এখন এটার মুশকিলটা কি হবে জানো? মুশকিলটা হবে এখন এই যে সরকারি দলের যারা থাকবে, তারা কিছু তথাকথিত এই বানাবে, ডায়াগনস্টিক সেন্টার বানাবে, এবং সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলবে তোমাকে এই 20টা টেস্ট লিখতে হবে, লিখে আমার এখানে রোগী রেফার করতে হবে। সেই টেস্ট হবে কি হবে না, এবং এখানে একটা দুর্নীতি হওয়ার একটা বিরাট সুযোগ তৈরি হবে। এইগুলো হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এইগুলোর বদনাম যদি বিএনপি পাওয়ারে আসে, তারেক রহমান বা এবং বিএনপিকে নিতে হবে। ওনাদের উদ্দেশ্য হয়তো ভালো, সদ উদ্দেশ্যে করবেন, কিন্তু মফস্বলে এটা হবে। মফস্বলে আমার মতো নেতা গিয়ে ওই ডাক্তারকে বাধ্য করবে, আমার এই 3টা টেস্ট সেন্টারে এখানে 1 লাখ টাকার টেস্ট লিখবে, এখানে 1 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা লিখবে, এবং সরকারি হাসপাতালের এই মেশিন যেটা ভালো আছে এটাও চালাতে পারবে না। তো এই চ্যালেঞ্জ গুলো ওনাকে মোকাবেলা করতেই হবে। সুতরাং যে প্রতিশ্রুতি দিচ্ছেন আহামরি কিছু না, খুব স্বাভাবিক, নির্বাচনের সময় এগুলো দেওয়া হয়, তার কিছু কিছু বাস্তবায়ন হবে হয়তো, কিন্তু এটা খুব আলাদা কিছু আমি দেখছি না। অন্য একটু প্রসঙ্গে আসি, বাংলাদেশের মিডিয়া নিয়ে আমরা এক্সপোজারের কথা বলছিলাম। তারেক রহমান যখন দেশে ফিরলেন, সেই এক্সপোজার নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই জনগণের সঙ্গে ছিল তার, আমরা তার স্বদেশ প্রত্যাবর্তনের মতন একটা সেলিব্রেশন আমরা দেখে ফেলেছি। তারেক রহমান দেশে ফিরলেন, আমরা দেখলাম আমাদের দেশের মিডিয়া বা পত্রিকাগুলোর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টারের নাম নিতেই হয়, এগুলো দেশ সেরা বা শীর্ষ পর্যায়ের মিডিয়া। তারা, বিশেষত প্রথম আলোর কথা যদি আমি একটু বলি, মূলত তারেক রহমানের প্রচার যন্ত্রে তারা পরিণত হয়ে গেছেন। কোথায় যাচ্ছেন তারেক রহমান, কি করছেন, কি খাচ্ছেন, কোন জনসভায় কি কথা বললেন, কোথায় হাঁটলেন, কোথায় হোঁচট খেলেন, এই ধরনের বক্তব্য নিয়েও তারা সরাসরি সম্প্রচার করছে, তারা লিখছে বা নিউজ ছাপাচ্ছে। টাইমস ম্যাগাজিনেও তারেক রহমানের সাক্ষাৎকার ছাপানো হলো বা ইন্টারভিউ করলেন তিনি। সেটা অবশ্য অন্য দেশে কি করছে জানি না। আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমাদের দেশে প্রথম আলো কিংবা ডেইলি স্টার বা শীর্ষ পর্যায়ের মিডিয়াগুলো তার সমালোচনা করছেন কিনা, তারেক রহমানের ভিশন বা মিশন আরে কি হওয়া যেতে পারতো, তিনি কোন জায়গায় কি মানে করছেন খাচ্ছেন, সবই পজিটিভ বা প্রচার না করে বিএনপির প্রচারণায় না নেমে গিয়ে তারা কি এই তাদের আচরণটা কি আরেকটু অন্যরকম হতে পারতো কিনা, এই বিষয়ে আপনার মূল্যায়ন একটু জানতে চাই আমরা। না, মোটে অন্যভাবে হতে পারতো না। আপনাকে এটা মনে রাখতে হবে যে দুর্দিনে টিকে থাকা সুদিনে বিপ্লবের সমান। বাংলাদেশের মিডিয়ার উপরে ডক্টর ইউনূস যে স্টিম রোলার চালিয়েছেন, এই স্টিম রোলারে কোন রকমের হাউস টিকিয়ে রাখা, পেশা হিসাবে সাংবাদিকতাকে টিকিয়ে রাখাটা এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে কি অনলাইনে নেহারি খাবেন? হ্যাঁ বলেন। আপনাকে ইন্টারাপ্ট করছি, তাহলে কি তারেক রহমানের কাছে মিডিয়াগুলো আশ্রয় নিচ্ছে বা তারা কি একদম তাই করছে। কারণ এখন আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। এখন আপনার সংবাদ করার, পর্যালোচনা করার কিচ্ছু নাই। এখন যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে 37 জন সাংবাদিককে তালা মেরে নিচে আগুন ধরিয়ে দিয়েছে ডেইলি স্টারে, সেই আপনি আমরা সকলেই প্রফেশনাল জার্নালিস্ট ছিলাম একসময়, আমরা জানি এটার পেইন কি। আমার হাউসে আমাকে জন্য আপনি আমার সহকর্মী সহ আটকে রাখবেন, 37 জনকে তালা মেরে রাখবেন এবং মেরে ফেলবেন, সরকার কিছুই করবে না। কিছুই কিন্তু করে নাই, মানে সেনাবাহিনী পুলিশ কিছু, মানে পুড়ে তুমি যদি
কাবাব হবো, ওই সময় আপনি আমার কাছ থেকে সাংবাদিকতার নীতি নৈতিকতার দায়িত্ব জ্ঞান কিছুই আশা করতে পারেন না। আপনি আনিস আলমগীরের একমাত্র দোষটা কি ছিল, ওই দিন ওই যে আমাদের সাবু বাবাই কি হাদি ভাই, সরি, রাজি ভাই। হ্যাঁ হাদি ভাই মারা গেছে বা আহত হয়েছে বোধহয়, ওই দিন উনি ডেইলি কিছু একটা খায় এবং এটার ফেসবুকে স্ট্রিম লাইনে দেয়। উনি ওই দিনও এটা দিছে, মানে উনি এটা বুঝতে পারে না যে ওই দিন নেহারি না তেহারি কিছু একটা খাচ্ছিল, নেহারি খাওয়াটা নিষেধ সরকারের, উনি খেয়েছে, ওনাকে জেলে পুরে দিয়েছে। তো আপনি যদি নেহারি খেয়ে ফেসবুকে স্ট্রিম দেন, কারো বিরুদ্ধে কিছু বলেন, আপনি আপনার মতো খাচ্ছেন একটা সাংবাদিক, এবং সেটার জামিন হচ্ছে না, এই অপরাধে তার জামিন হচ্ছে না। এবং উল্টো দিকে আমরা দেখলাম, আমি গতকালকেই পত্রিকায় দেখলাম যে জামিন হয় নাই, কিন্তু যেহেতু এরা জঙ্গি, এদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে। পরে লজ্জা শরমে বোধহয় একটা জেলার বা সাব জেলার কাকে যেন একটু এখন একটু তিরস্কারমূলক শাস্তি দেওয়া হচ্ছে। সো এই যখন দেশের অবস্থা যে আপনি যদি জঙ্গি হন তাহলে আপনার জামিন হওয়া লাগবে না, আদালত থেকে খুলে চাবি খুলে আপনাদের ছেড়ে দিবে। যুদ্ধাপরাধী, শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধী, এটা পাকিস্তানে ছিল, ও মহা আগ্রহে এসে এখন সারেন্ডার করে জামিন নেবার চেষ্টা করছে, বা মানে ওরা তো ওই গ্যারান্টি নিয়ে আসছে। সেই সময় আপনি দুনিয়ার সবাই টিকে থাকার চেষ্টা করছে, আর আপনি সাংবাদিকের কাছে নীতি নৈতিকতা আশা করবেন, প্রথম আলো ডেইলি স্টারের কাছে আশা করবেন, এটা তাদের উপরে ন্যায্য হয় না। এটা হচ্ছে কোটি কোটি টাকার প্রজেক্ট, যেটার সাথে শত শত সাংবাদিক, শত শত মানে অন্যান্য ডিপেন্ডেবল লোকজন প্রথম আলো এবং ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকার সাথে আছে। আপনি দেখেছেন এখন কি হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলো একদম দখল হয়ে গিয়েছে। আপনি 200-র উপরে সাংবাদিকের উপরে হত্যা মামলা আছে, যারা এই হত্যার ধারে কাছেও কোনোদিন ছিল না। এখন আপনি এদের কি করবেন? এবং এইসব সাংবাদিকদের নামে বলা হচ্ছে যে এদের কি যেন ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে। তো আমি একজন সাংবাদিক, ওনার ব্যাংক অ্যাকাউন্টে 50 কোটি টাকা পাওয়া গেছে, খবর পেয়ে ওনাকে ফোন দিলাম যে আপনারা তো ভাই সারা জীবন দরিদ্র সাংবাদিক জাত। টেকনিকটা কি দেখেন, টেকনিকটা হচ্ছে বলছে 200 কোটি টাকার না 50 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন বলতে ওরা কি বোঝায়? আপনি 5 লাখ টাকা ব্যাংকে রেখেছেন, আপনি 3 দিন পরে তুলেছেন, তোলার পর হয়তো আবার 1 লাখ টাকা রেখেছেন, আপনার কিন্তু টাকা ওই 5 লাখ, কিন্তু লেনদেন হচ্ছে 5 লাখ, ব্যাংকে রেখেছেন 5 লাখ, তোলার সময় আবার গুনতেছে 5 লাখ, 10 লাখ, আবার 1 লাখ টাকা রাখতেছেন, 11 লাখ। এইভাবে করে বলতেছে যে 200 কতটা যেন ব্যাংক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে। মানে কি জানেন, প্রত্যেকটা এফডিআর কে আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট গোনা হচ্ছে, প্রত্যেকটা ডিপিএস কে আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট গোনা হচ্ছে, করে এই কাহিনীগুলো করা হচ্ছে। এবং ওই যে আমাদের ডাস্টবিন শফিক নামের যে যাই মানুষটা আছে, এছাড়া তো বাংলাদেশে আর কোন সাংবাদিকের নিরাপত্তা নাই। যাদের নিরাপত্তা নাই তাদের কাছে আপনি বিপ্লব আশা করাটা আমি মনে করি যে সঠিক নয়। এখন তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমানের নামে 8 কলাম নিউজ টিউজ দিয়ে যদি কোন রকমের বিএনপি পাওয়ার আসা পর্যন্ত মিডিয়াগুলো টিকে থাকতে পারে, তারা হয়তো আশা করছে যে এর চেয়ে আর খারাপ কি হবে, যদি সম্ভব হয় একটু ভালো হবে। তাহলে এই যে মিডিয়াকে এত টিকে থাকার যুদ্ধ করতে হচ্ছে, 24-এর আন্দোলনে এত আমরা গাল ভরা কথা শুনলাম যে স্বাধীন নয়, স্বাধীনতা পেলে তারা সমালোচনা করতে পারবে, তাদের টিকে থাকার লড়াই করতে হবে না, তাদেরকে অনেক চাপ মুক্ত তারা হয়ে যেতে পারবে। তো সেই চাপ থেকে তারা এখনো কেন মুক্ত হতে পারলো না? যদিও গল্পগুলো পুরনো হয়ে গেছে, তবু আরেকবার জানতে না, চাই। এটা হতে পারার কোনো কারণ না, এটা শুরুতেও ছিল না। মানে এটা হচ্ছে বেকুবদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিছু কিছু লোকজন বোকা, ওরা বিশ্বাস করে, যে বাকিরা জানতো যে এটা তাই হবে, জামাতুল টেক ওভার, এবং এখন যা যা হচ্ছে তাই হবে। মানে নারীদের এই হেনস্থা হবে, জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হবে। মানে অনেকে বলতেছে, যারা বলে যে আমরা বুঝি নাই, সেটা তাদের রাজনৈতিক ব্যর্থতা, তাদের বুদ্ধির অভাব। আহ মানে এখন একটা লোক বোকা, এটার দায় দায়িত্ব তো বাকিরা আমরা নিতে পারি না। তো এইটা তাই হওয়ার কথা ছিল, এখন যেটা হচ্ছে এক্স্যাক্টলি তাই হওয়ার কথা ছিল, তাই হচ্ছে। তাই হচ্ছে। এবং অনেকে বলছেন বিএনপি আর জামাত, আমরা যদিও এই আলোচনাটি করে এসেছি, তারপর আমি একটু পেছনে যাই আবার, যে বিএনপি আর জামাত নির্বাচন করছে, প্রধান দুটি দল, এবং অনেকে বলছেন যে 12 তারিখে আসলে নির্বাচন হবে না, নির্বাচনের ফল ঘোষিত হবে। আপনি কি মনে করেন এই ফলে কে এগিয়ে আছে, জামাত না বিএনপি? এটা এখন বলা মুশকিল, কারণ এইটা তো আসলে জনগণের টেম্পো দেখে বলা যাবে না। আপনি মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছেন যে ফলাফল যারা প্রকাশ করবেন তারা নির্ধারণ করবেন কোন দিকে ফলাফল প্রকাশ করবেন, আমাদেরকে সেই ফলাফল মেনে নিতে হবে এবং না, সেই সরকারকে আমরা খুব অনেক সময় আমরা খুব গ্যারান্টি দিয়ে বলে ফেলছি, অনেক টক শোতে অনেকে বলে ফেলছেন, অনেক যারা আপনার মতন দারুণ করে বিশ্লেষণ করতে জানেন, তাদের বিশ্লেষণ বলছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আবার কেউ কেউ বলছেন জামাত ক্ষমতায় এসে আছে।
এই বিষয়গুলোকে কিভাবে দেখেন আপনি? এটা আসলে বুঝতে হলে 12 তারিখের পরে ফলাফলে দেখতে হবে। আমি দুই পক্ষের সাথেই একমত। মানে জামাতকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। জামাত এই বছর প্রচুর রিসোর্স তারা ব্যবহার করছে, চেষ্টা করছে তারা তাদের মতো করে। একেবারে আপনি দেখবেন যে গ্রামে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন নারীদেরকে দিয়ে, তারা ওইখান থেকে ভোটার কার্ড সংগ্রহ করছে, তাদের বিকাশ নাম্বার সংগ্রহ করছে। তারা তাদের মতো অনেক ধরনের মরণ কামড় দিচ্ছে। জামাত দ্বিতীয় যে জিনিসটা করেছে, তারা ধরেন তাদের যে বিগ চ্যালেঞ্জটা ছিল, কৌমি মাদ্রাসা কেন্দ্রিক আলেম ওলামারা জামাতের এবং মওদুদী সাহেবের এই আহ, দার্শনিক অবস্থানের সাথে সবসময় কিন্তু একটা ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তারা জামাত কিন্তু প্রচুর ছাড় দিয়ে এখন কৌমি মাদ্রাসার এই বড় স্ট্যাকটাকে তারা নিয়েছে। যদিও মানে সাংগঠনিক ভাবে হেফাজত বলে যে সংগঠন, এটাকে তারা এখনো নিতে পারে না, কিন্তু কওমি এবং জমিয়তে ওলামা ইসলাম বলে একটা দল আছে, তারা বিএনপির সাথে গিয়েছে। বাকি কওমিদেরকে তারা নিয়ে নিয়েছে, একবার মামুনুল হক থেকে শুরু করে যারা প্রমিনেন্ট কওমি নেতারা ছিলেন। পীর সাহেবরে শুধু নিতে পারে না, কারণ পীর সাহেব অনেকটাই অবাস্তব প্রস্তাবে দিয়েছিলেন, জামাত শেষ পর্যন্ত পারে নাই। সো জামাত সে চেষ্টাটা করছে, তারা খুব অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে। সেটার একটা ফল তো তারা পাবেই, সেটা হচ্ছে নির্বাচনের ফল এবং মানে ভাইবের জায়গাটা। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, তারা ডক্টর ইউনূস এবং ওয়াকার সাহেবকে কি ইনস্ট্রাকশন দেবেন সেটার উপরে নির্ভর করবে অনেকটাই সরকারের কারা আসছেন। আমি এই মুহূর্তে বলতে পারি এটা যে, আমি যদি কোনো ধরনের ইঙ্গিত কোথাও না থাকে, এই মুহূর্তে যে বিএনপি জিতে ক্ষমতায় আসবেনই, এর তো বড় গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি তাই, কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ দুটি দলের কোনোটিকে আমরা উড়িয়ে দিতে পারছি না, কারণ দুটো সম্ভাবনাই আছে। হ্যাঁ, সম্ভাবনাই আছে। আমার আসলে আমি আসলে একটু ইন্টারেস্টেড ফিল করছি যে আচ্ছা, আমি এই প্রশ্নটা একটু করতেই চাই, যদিও আমরা আজকে তারেক রহমানের রাজনীতি নিয়ে বা তার রাজনৈতিক মতাদর্শ ঠিক নয়, তার রাজনীতির প্ল্যান, তার রাজনৈতিক আচরণ, এগুলো নিয়ে আমরা কথা বলতে বসেছি। তবু আমার একটু জানতে ইচ্ছেই করছে, জামায়াতের আমির আল জাজিরাকে ইন্টারভিউ দিলেন এবং সেখানে যা তিনি বললেন সেটা নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে, সেটা নারী পুরুষ নির্বিশেষে, দলমত নির্বিশেষে বেশ একটা সমালোচনার জায়গা দিল। আমরা কি তাদের কাছ থেকে অন্য কোনো কথা আশা করেছিলাম? আমরা কি জানতাম না যে তাদের আমি মানে পার্সোনালি জামাতকে এই দিক থেকে মনে হয় যে তারা যেটা করবে, যেটা করছে সেটাই তারা বলছে, এমন নয় যে তারা বলছে এক করছে আরেক। আমার কাছে তো মনে হয় যে তারা যা বলছে তারা তাই, এবং এটা তো অ্যাটলিস্ট হিপোক্রেসি তারা করছে না। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে কি, দুর্বলের এক ধরনের উইশফুল থিঙ্কিং থাকে। মানে একটা দুর্বল লোক, যে ধরেন একটা ভুইফোড়, একটা ভুইফোড় কি ভূমি কোম্পানিতে প্লট কেনার জন্য টাকা দেয়, ঠিক আছে? একটা ধরেন পূর্বাচল চান্দের টিলার কোম্পানি, ওইখানে হচ্ছে আপনি মাসে যদি 20,000 টাকা দেন, আপনাকে 10 বছর পরে 5 কাঠা জায়গা দিবে। ওরাও জানে এটা ভুয়া, যে লোকটা দেয়, কিন্তু সে ভাবে কি সবাই যখন তারা বলে যে এটা ভুয়া। বা ধরেন পঞ্জি স্কিম গুলাতে, পিরামিড স্কিম গুলাতে, যে ডাইন হাত বাম হাত, এটা ও ভাবে কি, আরে না, আমার সাথে যেভাবে কথা বলছে আমারে নিশ্চয়ই ঠকাবে না, আর আমি কেন ঠকা খাবো, কিন্তু আলটিমেটলি এরা ঠকা খায়। তো এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং এর জায়গা। এখন ধরেন আমাদের প্রচুর জামাত প্রেমী লোকজন বেরিয়েছে, যাদের আসলে রাজনৈতিক অস্তিত্ব নেই, তাদের আর কিছু করার নেই। তারা চায় জামাত যাতে একটু তাদের মতো হোক। মানে আমাদের বিশেষ করে বাম ঘরানার যারা যারা একটা বিগ চাঙ্ক অফ পিপল, যারা ধরেন বিভিন্ন বাম রাজনীতি করে আসেছেন দীর্ঘদিন ধরে, তাদের এক ধরনের কুসুম কুসুম আশা, যে জামাত যদি ভালো বলতো তাহলে আমাদের জন্য কমফোর্ট তৈরি হতো আর কি। তো এটা তাদের, কিন্তু জামাত, আপনি ঠিকই বলেছেন, আমি জামাত তারা বলতো যে হ্যাঁ, আমরা ভেবে দেখছি নারী নেতৃত্ব আমরা দেবো কিনা। এক্স্যাক্টলি মানে আমি একেবারেই চক্ষু লজ্জায় ভোট দিতে পারছি না, কেমনে দিব? মানে যেমন ধরেন আমি যদি আমি ব্যক্তি হিসাবে বলি, কারণ আমার ধরেন জামাতরে খুব ভালো লাগছে, ভোট দিতে যাবো, আমি সারা জীবন যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে মানে দাবিতে আন্দোলন করে এসেছি। কারণ আমি বলবো, জামাত যদি একটু ক্ষমা চেয়ে ফেলতো 71, তাহলে আমি গিয়ে ভোটটা দিতে পারি আর কি। তো আমাদের যারা আছেন, আপনি দেখবেন যে আমাদের বিশেষ করে বাম ঘরানার যারা অনেকগুলো এই যে কি বলা যায় ঝোলা সংগঠন করেছে এখন জামাতের ছত্রছায়ায়, এরা ভাবছে যে যদি জামাত একটু ভদ্রতা করে তাহলে আমাদের জন্য একটু কমফোর্ট হয়, আমাদের নেটওয়ার্ক চালাইতে সুবিধা হয়। তো এই আর কি। কিন্তু জামাত তার জায়গায় সৎ আছে, এবং আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। তাদের যে আদর্শিক জায়গাটা খুব স্পেসিফিক। তারা বলছে যে নারীকে চিফ আমি যেটা করবো না, আমি সেটা করবো না, এবং এটা বলবো না। আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি
আবারও তারেক রহমানের রাজনীতি বা তারেক রহমান প্রসঙ্গে ফিরে যেতে চাই, সেটি হচ্ছে তারেক রহমান ঠিক যে কারণে 17 বছর অনেকটা নির্বাসনে ছিলেন, তার অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং তার জড়িত থাকা না থাকা এই সমস্ত নানা আলোচনার মধ্যেই তিনি কিন্তু 17 বছর মানে তার জীবন থেকে চলে গেছে। বিএনপি সব সময় বলে এসেছে, বা এটা আমরা আন্তর্জাতিক মহলে হোক মিডিয়ায় হোক নানাভাবে বারবার আলোচনা এসেছে যে আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, আওয়ামী লীগ এটা করছেন তারেক রহমান যেন ফিরতে না পারেন, তাকে নানান মামলায় জড়িত করছেন। এখন তিনি দেশে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে যদি তিনি আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হন, যদি আমরা ধরে নিতে পারি যে তিনি হচ্ছেন, তার সরকারের আমলে শেখ হাসিনার উপর ঘটে যাওয়া যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটা সুষ্ঠু বিচার কি শেখ হাসিনা বা তার দল পাবেন? আপনি কি মনে করেন? এটা তো অলরেডি এই ডিসিশন তো হয়েই আছে, মানে এটা তো আমরা জানি আসলে কি ঘটেছে। এটা শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে ওইখানে মেরেছেন, এটা কিন্তু তারেক রহমান আগে বলে রেখেছেন। সো এইটার জন্য শেখ হাসিনার উপর একটা বিচার হতে পারে, যে উনি মানে আপনি যেভাবেই দেখেন ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে বহন করাও তো আইনত দণ্ডনীয় অপরাধ, এবং সেই গ্রেনেড উনি অসাবধানবশত এখানে ফাটিয়েছেন। উনি নিশ্চয়ই ওনার উপরে নিজে মারতে চান নাই, অসাবধানতাবশত ফেটে আর প্রচুর লোকজন এখানে না, মারা আরিফ যেতে। এটা তো আসলে আমরা একটা আপনি না, এটা তো বিএনপির রাজনৈতিক অবস্থান, আর এটা তো আমার ক্ষেত্রে না, এটা তো আমার অবস্থান না। বিএনপি বলেছে যে গ্রেনেড উনি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে যেতে পারেন, এবং বিএনপি ওইখানে ছিল, এবং জজ মিয়া বলে একটা লোক আছে, আমি জানি না ওই বেচারা কোথায় আছে। আমি এই অনুষ্ঠান যদি জজ মিয়ার আত্মীয় স্বজন কেউ দেখে থাকেন, আমি পরামর্শ দিব ভাই জজ মিয়াকে দ্রুত দেশের বাইরে পাঠিয়ে দেন, কারণ আবার দেখা গেল জজ মিয়াকে ধরে ফাঁসি দিয়ে বললো যে এইটা বিচার সমাধান, এর বাইরে কিছু হবে না। মানে আপনি কিন্তু যে ধরনের বিচার আশা করেন, আদর্শ বিচার, এগুলো বাংলাদেশে এখন আর আশা করে লাভ নেই। না, আদর্শ বিচারের জায়গায় হচ্ছে যদি আমার সম্পর্কে কেউ একটা অভিযোগ করে, সেটা আপনি আমার সম্পর্কে একটি অভিযোগ করলেন যে কাজটি আমি করেছি, আপনি না, আমি 17 বছর আমার জীবন থেকে চলে গেছে, তাহলে আমি তো এইটা জানতে চাইতে পারি যে আমি তো করিনি, তাহলে কে করেছে? এখন আপনি বলছেন যে আমি তো বলেই দিয়েছি না, এইটা যদি আমি আমি এটা তো আমি আগে জানতাম, কারণ হচ্ছে গ্রেনেড ধরেন আমি মারি নাই গ্রেনেড, ঠিক আছে, আমি 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 ধরে নিচ্ছি যে তারেক রহমান এটার সাথে জড়িত ছিলেন না, বাট তারেক রহমান সরকারে ছিলেন, সো তখনই তো এটা জানার দায়িত্ব। আজকে 18 বছর পরে এসে তো এটা জানার দায়িত্ব তার না। আজকে যদি বাংলাদেশের কোথাও একটা গ্রেনেড হামলা হয়, হ্যাঁ, বা ধরেন এই যে হাদি মারা গেল, বা এই ধরনের একটা বড় আলোচিত ঘটনা ঘটে থাকে, এখন ডক্টর ইউনূস তো গিয়ে তো হাদিকে গুলি করেন নাই, তাই না, বা কোনো উপদেষ্টা করেন নাই, তারা হয়তো কাউকে বলেও দেন নাই, তারা এটার সাথে জড়িত না, আমি সবই মানলাম। কিন্তু উনি তো 18 বছর পরে সেটার তদন্ত করার কিছু না, উনি তো এখন তদন্ত করবেন, এখন ক্ষমতা আছেন, উনি তো জানেন কে ঘটিয়েছে। ওনারা তো তারেক রহমান অলরেডি জানেন, মানে বিএনপি অলরেডি জানে যে এটা জজ মিয়া বলে একটা লোক ঘটিয়েছে। সো প্রবলেম ইজ সলভড। এখন আপনি আবার আপনি সেই বিচার মানেন না, সেটা তো আপনার সমস্যা। সো সরকারে যে ওনারা ছিলেন এবং ওনারা সেটার সমাধান ওইভাবে ওই সময় করেই ফেলেছেন, এটা জজ মিয়া বলে একটা লোক ঘটিয়েছেন। তো তারা সর্বোচ্চ যেটা করতে পারেন, আমি যতটুকু বুঝতে পারছি যে জজ মিয়াকে হয়তো পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে নির্দোষ হিসাবে, তারা হয়তো সেই জজ মিয়ার উপরে সেই শাস্তিটা কার্যকর করতে পারে। আচ্ছা, আরো একটি প্রশ্ন মাথায় এলো আপনারই প্রিভিয়াস একটি কথা থেকে। আপনি বলছিলেন 200 সাংবাদিক আটক এবং তাদের কোটি কোটি টাকার হিসেব বের হচ্ছে। না, আটক না, 200-র উপরে লোকের উপর হত্যা মামলা আছে। হত্যা মামলা আছে, হ্যাঁ, আটক কিন্তু নানাভাবে এটা এই হত্যা মামলার বোঝা বা মামলার বোঝা, আইনি জটিলতা এসব নিয়ে তারা ঘুরছেন, তারা তাদের স্বাভাবিক জীবনেও অনেকে নেই। আমি যদি সেসব সাংবাদিকদের কাছে বিএনপির জন্য ভোট চাই, আমি না, মানে বিএনপি যদি মনে করে যে বা আমি আমার অবস্থান থেকে যদি বলি আওয়ামী লীগ নেই দেশে, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতাম, এখন বিএনপি আর জামাত আছে, আমি আমার ভোটটা বিএনপিকে দিতে যাব নির্বাচন কেন্দ্রে 12 তারিখে। আমার এই 200 সাংবাদিক যারা আটক আছেন বা আটক নেই, তাদের পরিবার সহ আমি ভোটটি খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিতে যেতে পারতাম। এদের নিরাপত্তা আসলে তারেক রহমান বা সরকার কিভাবে দিচ্ছে? যে আমি দিবে না, এটা আশা করা লাভ নেই, দিবে না, এবং এই মামলাগুলোর কোনো সুরাহা এরা করবে না, পরবর্তী সরকারের সেটা করবে না। মিনিমাম একটা জিনিস আশা করা যেতে পারে, ধর যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে হয়তো যে এই মুহূর্তে জামাত যদি মানে তারা এক ধরনের কি বলা যায় পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন থাকেন বা দেখাতে চান, জামাতের প্রশাসনিক ক্ষমতাটা বেশ কমবে হয়তো, তখন হয়তো যারা এখন আটক আছেন তাদের কারো কারো জামিন হয়তো আশা করা যেতে পারে, যে ঠিক আছে আনিস আলমগীর নেহারি খেয়েই ফেলেছে যেহেতু,
যথেষ্ট শাস্তি হয়েছে, আপাতত বাইরে জামিন হবে। এর বাইরে এই মামলাগুলো প্রত্যাহার হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, কারণ এগুলো একটু চাপে রাখার জন্য এটা কন্টিনিউ থাকবে। আপনি তো নানা সময় নানাবিধ বিশ্লেষণ করেছেন, এই নির্বাচনকে সামনে রেখে আপনার বিশ্লেষণ কি? আপনি যদি আমরা বলি যে আপনি কিভাবে দেখছেন, কি ঘটতে যাচ্ছে, কোনো অনুমান কি আছে কিনা আপনার? খুব বড় কোনো পরিবর্তন না হলে আমার ধারণা বিএনপি ক্ষমতায় আসবে। যদি খুব বড় ডিসিশনের জায়গা না থাকে, বিএনপি সংসদে সিঙ্গেল মেজরিটি নিয়ে কারো সমর্থন ছাড়া ক্ষমতায় চলে আসতে পারবে, সেটা আমার একটা ধারণা। জামাত এই ধারণা আমরা তো জামাতকে উড়িয়ে দিচ্ছি না, আমাদের পুরো আলোচনা আসছে আমরা জামাত, এটা আমি বলছিলাম যে জামাত একটা সিগনিফিকেন্ট লেভেল অফ ভোট পাবে, কিন্তু বাংলাদেশের মুশকিলটা কোথায়? ধরেন আপনি যদি মাত্র 300 ভোট কম পান বিজয়ীর তুলনায়, প্রত্যেকটা আসলে যদি আপনি একটা করে ভোট কম পান, মানে 300, তাহলে কিন্তু আপনি সংসদে জিরো হইতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন 10 কোটি ভোট, এর মধ্যে একজন 5 কোটি 300 ভোট পাইল, আপনি কিন্তু বাকি ভোটটা তো প্রায় 5 কোটি, তাই না? মানে মাত্র 300 ভোট কম, আপনি একটা আসন না পেতে পারেন, আর এরা 300 আসনই পেতে পারে। টেকনিক্যাল মুশকিলটা হচ্ছে এখানে। জামাত সিগনিফিকেন্ট ভোট পাবে, তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে, কিন্তু সেটা প্রত্যেকটা আসনে বিজয়ী হওয়ার মতো কিনা না এই রাজনৈতিক স্ট্রাকচারে, এটা একটু দেখার বিষয় আছে। বাট আমার ধারণা তারা একটা ভালো আসন পেতে পারে। আরিফ জেফতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ইশতেহারে জনতা এক্সপ্রেসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করব আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আমরা যখন কোথাও আটকে যাব আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে ধরিয়ে দেবেন, আমাদের সঙ্গে আলোচনা করে মানুষের মনের যে সাধারণ প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আশা করি আমরা আরো কথা বলার সুযোগ পাবো। দেশে অনেক ঘটনা ঘটছে, সুতরাং নিয়মিত আড্ডার সুযোগটা আমাদের থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরিফ জেফতিককে। আর দর্শক, আমি আখি ভদ্র আজকে ইশতেহারের জনতা এক্সপ্রেস থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত এবং অভিজ্ঞতা সকল কিছু নিয়ে আবারও ইশতেহারের জনতা এক্সপ্রেসে অন্য কোনো অতিথি কিংবা আমাদের নিয়মিত অতিথি আরিফ জেফতিকি হয়তো আমাদের সঙ্গে থাকছেন। আমাদেরকে লিখে জানান আপনাদের প্রশ্ন এবং মতামত, লিখতে ইউটিউবে, ফেসবুকে জানিয়ে দিন কি জানতে চান আপনারা আমাদের অতিথিদের কাছ থেকে, কি প্রশ্ন আপনার মনে ঘুরছে এই নির্বাচনকে কেন্দ্র করে। আপনার প্রশ্ন তুলে ধরবো আমরা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।